হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। এখন আমি করব আনান্না পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদাশ গৌরব অভিনীত নেটফ্লিক্সের নতুন সিনেমা খো গায়ে হাম কাহার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম সামান্য ধারণা দিই, সিনেমাতে আমরা তিন বন্ধুর গল্প দেখতে পাচ্ছি যারা এমলেস ইন লাইফ। তারা তাদের রিলেশনশিপ থেকে ঠিক কী চায় সেটা তারা নিজেরাই বোঝে না, বা যেটা এক্স্যাক্টলি চায় তারা সেটা তাদের রিলেশনশিপ থেকে পাচ্ছেও না, তাদের কেরিয়ার সঠিকভাবে এগোচ্ছে না। একদম বটম লাইন হচ্ছে এই তিনজন মানুষের জীবনে কিছুই প্রোগ্রেসিভ আসলে হচ্ছে না। এবার তারা ঠিক করছে যে তারা একটা বিজনেস সেট আপ করবে। এর পরবর্তীতে সিনেমাতে কি হয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই নেটফ্লিক্সে দেখে নিতে হবে। এই সিনেমাটা লিখেছেন জোয়া আক্তার এবং রিমা কাত্তি। তারা কিন্তু ডিরেক্টর নয় ছবি, তারা শুধুমাত্র লিখেছেন। আমি তাদেরকে রাইটার ডিরেক্টর হিসেবে হাইলি রেট করি। জোয়া আক্তারের এই মাসের শুরুতেই একটা ছবি দেখেছি, দ্য আর্চিভ, যে ছবিটা আমার একেবারে পছন্দ হয়নি। এবং আমি যখন বাজে রিভিউ দিয়েছিলাম সেখানে কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন কথা বলেছিলেন, যাদের অনেকেরই মতামত এরকম ছিল যে রিচ পিপলের প্রবলেমের সঙ্গে হয়তো কানেক্ট করতে পারছি না আমি, বা যারা খারাপ বলছে তারা, যে কারণে ছবিটাকে তারা খারাপ বলছে। রিচ পিপলের প্রবলেমের সঙ্গে যারা কানেক্ট করতে পারবে তাদের ছবিটা ভাল লাগবে। দেখুন, বিষয়টা রিচ পিপলের প্রবলেমের নয়, সেটা আপনি কিভাবে দেখাচ্ছেন সেটার উপরে সবটা ডিপেন্ড করে। আর্চিভে সেই জিনিসটা হয়নি, এই ছবিটার মধ্যে সেই জিনিসটা প্রপারলি হয়েছে। জোয়া আক্তার আমাকে প্রচণ্ড বেশি হতাশ করেছিল, জোয়া আক্তার এই ছবির মাধ্যমে আমাকে প্রচণ্ড বেশি খুশি করেছে। জোয়া আক্তার, ফারহান আক্তার, তাদের কাজ যারা দেখতে পছন্দ করেন আমি বলবো এই ছবিটা আপনার জন্য মাস্ট ওয়াচ। ড্রামা দেখার অভ্যেস থাকতে হবে, আদারওয়াইজ আমি জানি না ছবিটা আপনাদের কিরকম কি লাগবে। ডিরেক্টর যা অ্যাকচুয়ালি এই ছবিটার মাধ্যমে বলতে চেয়েছেন, স্ক্রিপ্টটা যা অডিয়েন্সকে ফিল করাতে চাইছিল সেটা ফিল করাতে কিন্তু এই ছবিটা সক্ষম। সাটেলটির সঙ্গে সবকিছুকে পরিচালক ডিল করেছেন। এখানে ধরুন কোনো কনফ্লিক্ট পয়েন্ট সেটাকে না আন্ডারলাইন করা হচ্ছে, কিন্তু সাটেলটির সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে না। সেই নেচারটা কোথাও একটা ডেফিনেটলি ভালো লাগে ছবিটার মধ্যে। এবং ছবিটার যেটা মূল জায়গা, এই যে রিলেশনশিপের কথা বলছি, এটা বেসিক্যালি কি একটা মানুষের পার্সোনাল স্পেস, এবং এই যে কেরিয়ারের কথা বললাম এটা কি প্রফেশনাল স্পেস। এবার পার্সোনাল স্পেস এবং প্রফেশনাল স্পেস এই দুটোই কিভাবে মোবাইলের দ্বারা বা সোশ্যাল মিডিয়ার দ্বারা এই যুগে প্রচন্ড পরিমাণে এফেক্টেড হচ্ছে সেটাই ছবিটা মূলত তুলে ধরতে চায়। আজকের দিনের যে 16, 17, 18, 20 বছর বয়সের ছেলে মেয়েরা, ইয়ং জেনারেশন যেটাকে আমরা বলি, তারা সোশ্যাল মিডিয়ার দ্বারা কিভাবে ড্রাইভড হচ্ছে সেটাকে দুর্দান্তভাবে ছবির মধ্যে এক্সপ্লোর করা হয়েছে। এই এজ গ্রুপটার মধ্যে আমি পড়ি না, এই বয়সটা আমি অনেকটা আগে কাটিয়ে এসেছি। সেই সময় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স আমাদের লাইফে এতটা বেশি ছিল না, তার কারণ জীবনের প্রথম 15-16 বছর, যেটা প্রি ইন্টারনেট এরা আমরা বলি, প্রি সোশ্যাল মিডিয়া এরা, সেই সময়টাতে আমি কাটিয়েছি। ফলত সেটার বীজটাই আমার মধ্যে ছিল। সোশ্যাল মিডিয়া এসে আমার লাইফকে প্রচণ্ডভাবে চেঞ্জ করে দিতে পারেনি, আমার থট প্রসেসটার মধ্যে সেই ইম্প্যাক্টটা ফেলতে পারেনি। কিন্তু যারা একদম বাচ্চা বয়স থেকে সোশ্যাল মিডিয়াটা পাচ্ছে, এখন যারা 16, 17, 18, 20 বছর বয়সের, তাদের লাইফটা কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা প্রচণ্ড বেশি ড্রাইভড হয়। ফলত আমি যেটা দেখানো হচ্ছে সেটার সঙ্গে কোনোভাবে রিলেট করছি না। আমার লাইফ এরকম একেবারেই নয়, বা আমি এই রিচ পিপলের এই ক্লাসটা থেকে আমি বিলংও করি না। কিন্তু তবুও আমাকে কিন্তু এই ক্যারেক্টারগুলোর ক্রাইসিসটা ডিরেক্টর রাইটার ফিল করাতে পেরেছেন। আমি কিন্তু বুঝতে পেরেছি তাদের মেন্টাল স্পেসটা। ফলত যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে এবং যারা একটু রিচ পিপল, আমার মনে হয় তাদের জন্য এই ছবিটা আরও অনেক বেশি ওয়ার্ক করবে, কারণ তারা নিজেদেরকে কোথাও একটা বড় পর্দায় দেখতে পাবে, ডিজিটাল পর্দা, হোয়াট এভার। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আর্ক রয়েছে, তাদের জার্নিটার মধ্যে ইনভেস্টেড হওয়া যায়। এমন নয় যে ছবিটা আমাকে বোর করেছে ড্রামা বলে, না, আমি ড্রামা দেখতে ভালোবাসি, আমি কোথাও বোর ফিল করিনি। সোশ্যাল মিডিয়াতে যে ভ্যালিডেশন পাওয়ার ব্যাপারটা, যে আমার মন খারাপ, আমার জীবনে কিছু ভালো হচ্ছে না, তো চলো আমি একটা ফটো এমন পোস্ট করে দিই যেটাতে প্রচুর লাভ রিয়াক্ট করছে, প্রচুর ভালো ভালো কমেন্টস পড়ছে, এবং সেটা দেখে আমি খুশি হয়ে যাচ্ছি যে না, আমি পিছিয়ে পড়িনি, আমি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি। এই যে ভ্যালিডেশন সিকনেস, সেটা কোথাও একটা ছবির মধ্যে উঠে আসে। কিংবা আমার ব্যক্তিগত জীবনটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার আউটবাস্ট আমি সোশ্যাল মিডিয়াতে করছি। বিভিন্ন সেলিব্রিটিদের ছবি নিচে গিয়ে কমেন্ট করে, নোংরা নোংরা কমেন্ট, তাদেরকে ট্রল করে, বিনা কারণে ক্রিটিসিজম করে। সেই ব্যাপারটা অনির্বাণ ভট্টাচার্য যখন আমি সাক্ষাৎকার করেছিলাম, সেও বলেছিল যে একটা পার্সোনাল লাইফের যে ক্ষোভ, সেটা কোথাও একটা রাগ, কোথাও একটা সেটা রিফ্লেকশন সোশ্যাল মিডিয়াতে ঘটছে। আপনারা সাক্ষাৎকারটা চাইলে দেখতে পারেন, খুব ভালো সাক্ষাৎকার হয়েছিল। যাই হোক, তো সেই জিনিসটা কোথাও একটা এই ছবির মধ্যে উঠে এসেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও মানতে হবে অনেক সেলিব্রিটি মনে করেন তাদেরকে ট্রল করা হচ্ছে কারণ মানুষদের জীবনে শুধুমাত্র রাগ রয়েছে তার জন্য। তারা ভুলভাল কাজ করছে, তারা সেটা দেখে না কিন্তু, যে আমি অ্যাকচুয়ালি ভুলভাল কাজ করছি যে কারণে মানুষ ক্রিটিসিজম করছে। সবসময় যে ব্যক্তিগত জীবনে মানুষের রাগ রয়েছে তাই তারা কমেন্ট বক্স ভরাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। অনেক সময় রিজনেও করা হয় ট্রলিংটা। অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে গেছি আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে। সবকিছু আমাদের হাতের মুঠোতে, সবকিছু। আপনি যে কোনো কিছু ভেবে দেখুন, সবকিছু আপনি একটা মোবাইলের
ওই ফিঙ্গার টিপের মাধ্যমে করে ফেলতে পারবেন। এবার এটার জন্য আসলে কি আমরা কানেক্টেড হয়েছি নাকি আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি? ভালো করে ভেবে দেখবেন। যারা 16, 17, 18 বছরের ছেলেমেয়েরা এখন ভিডিওটা দেখছো, তারা হয়তো এখন আমার কথার সঙ্গে ফিল করতে পারবে না। 5 বছর কাটুক, 7 বছর কাটুক, তোমরাও কোথাও একটা ফিল করতে পারবে যে অ্যাকচুয়ালিতে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের ছোটবেলাতে আমরা মাঠে ঘাটে খেলতে যেতাম, নাথিং টু ডু উইথ দ্যাট পার্টিকুলার সিনেমা, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স বলছি। আমরা মাঠে ঘাটে খেলতে যেতাম, দল করে 11 জন মাঠে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। সেই খেলার জন্য যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তখন তো বুঝিনি, কিন্তু পরবর্তীকালে এই স্পোর্টিং স্পিরিটটা কী পরিমাণে কাজে লেগেছে সে আমি জানি, বা আমার সঙ্গে কোনো চ্যানেল করে ও জানে, আমরা প্রত্যেকে ফিল করতে পারি সেটা, যে কীভাবে আমাদের ডেলি লাইফে সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট। সেই জিনিসটা আজকালকার ছেলে মেয়েদের থাকবে না, তারা তো মাঠে ঘাটে খেলতে যায় না, তারা তো মোবাইলে গেম খেলছে। বেশ কিছু জায়গাতে সিচুয়েশনাল কমেডি দেখতে পাওয়া যায়, যেটা রিয়েলি আমি এনজয় করেছি, আমার জন্য তো ওয়ার্ক করেছে। এবং তাছাড়াও স্ট্যান্ড আপ কমেডির একটা পোর্শন রয়েছে এখানে। সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটা বেসিক্যালি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং স্ট্যান্ড আপ কমেডি যে পোর্শনগুলো সেগুলো রিয়েলি ওয়ার্ক করে। এখানে স্ট্যান্ড আপ কমেডিটা কিন্তু প্রচণ্ড অথেন্টিকভাবে দেখানো হয়েছে, মানে জাস্ট একটা ক্যারেক্টার স্ট্যান্ড আপ কমেডিয়ান, সেটার গল্পে কোনো ইম্পর্টেন্স নেই, এমনি একটা ক্যারেক্টারটা প্রফেশন রেখে দিয়েছে, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু গল্পে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার একটা ইম্প্যাক্ট রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে। এবং যেভাবে ছবিটা শেষ হয় একটা স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্সের মাধ্যমে, আপনারা দেখবেন দুর্দান্ত লেগেছে সেই জায়গাটা আমার। ছবিটা কিন্তু খুব পজিটিভভাবে শেষ হয়। পজিটিভ ইন দ্য সেন্স আমি ক্যারেক্টারগুলোর জন্য বলছি না, আমি অডিয়েন্স হিসেবে বলছি। একটা সোলফুল ফিল্ম দেখবার পরবর্তীতে যে একটা স্যাটিসফ্যাকশন ভেতরে আসে, সেটা কোথাও একটা গিয়ে এই ছবিটা দেখবার পরে আমার মনের মধ্যে তৈরি হয়েছে, এবং আমার বিশ্বাস সেটা আপনাদের ক্ষেত্রেও হবে। হ্যাঁ, ডেফিনেটলি ছবির মধ্যে প্রচুর ইংরেজি গানের ব্যবহার রয়েছে, প্রচুর ইংরেজি সংলাপ, রিচ পিপল প্রবলেম এগেন, এই জিনিসগুলো অনেকে দেখতে পছন্দ করেন না। কিন্তু আমি বিশ্বাস করি যদি ওয়েল রিটেন একটা ফিল্ম হয়, সেখানে কোন ক্লাসের গল্প দেখানো হচ্ছে, কি ডায়লগস, এগুলো কিন্তু আসলে একটা সময়ের পরে আর ম্যাটার করে না। আপনি যেরকমই মাইন্ডসেট নিয়ে দেখা শুরু করুন না কেন, যদি রাইটার ডিরেক্টরের সেই ক্যাপাবিলিটি থাকে, সেক্ষেত্রে সে আপনাকে হোল্ড করে ফেলবে। সেই জিনিসটা এই ছবির মধ্যে হয়েছে। গানগুলো আমার তো সিনেমার মধ্যে বেশ ভালো লেগেছে, আলাদা করে হয়তো শুনবো না। টেকনিক্যালি ছবিটা সাউন্ডেড, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজের প্রশংসা করতেই হবে। বেশ কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিন্তু ওই সিনটার মর্মটা বোঝা যায় কোথাও একটা। এবং ছবির মধ্যে পারফরমেন্সেস, আদাশ গৌরব এবং সিদ্ধান্ত চতুর্বেদী দুজনেই কিন্তু ছবিতে খুব ভালো কাজ করেছে। কালকি খুব ভালো কাজ করেছেন, এবং অনন্যা পান্ডে, আমি বুঝলাম তাকে যদি ওয়েল রিটেন ক্যারেক্টার দেওয়া হয় তাহলে কিন্তু তার বেটার কিছু অফার করবার রয়েছে অভিনেত্রী হিসেবে। তাকে ক্যারেক্টার্স বাজে দেওয়া হয়, যে কারণে সে অত বাজে পারফরমেন্স দেয়। এখানে ফাটিয়ে দিয়েছে আমি বলবো না, কিন্তু এখানে কিন্তু তার পারফরমেন্স অনেকটা বেটার। গেহরাইয়ার পরবর্তীতে এই ছবিতে তার কাজ কিন্তু আমার ভালো লাগলো। ছবির মধ্যে আমার যেটা খারাপ লেগেছে, এই যে বিজনেসের ব্যাপারটা, মানে সেটা না খুব হুট করে হয়ে যায়। এগেন রিচ পিপল প্রবলেমস, মানে প্রচুর পয়সা, পয়সাটা কোনো অসুবিধা নয়। এবার সেইটা কোথাও একটা মানে দেখে একটু অদ্ভুত অদ্ভুত লাগছিল। সেই জায়গাটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের সঙ্গেই হবে, মানে হঠাৎ করে চলো ইচ্ছা যারা বিজনেস সেট আপ করে ফেলি, এই ব্যাপারটা একটু বোকা বোকা দেখায়। এবং বেশ কিছু জায়গাতে ছবিটা প্রেডিক্টেবল। তবে ড্রামার ক্ষেত্রে এখানে তো অ্যাকচুয়ালিতে টুইস্ট হিসেবে ওভাবে কিছু ইউজ করতে চাইছে না, ইটস বেসিক্যালি এ ড্রামা। তো আপনি কিছু জায়গাতে ফিল করতে পারবেন যে এরপরে কি হতে চলেছে, তবুও যখন সেটা হবে তখন কিন্তু ড্রামাটার সঙ্গে জুড়ে থাকা যায়, তখন কিন্তু সেটা দেখতে ভালো লাগছে। প্রেডিক্টেবল হলেও ইট ওয়ার্কস। তো ওভারঅলে ছবিটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।